চ্যাপ্টার 20 আমরা গতকাল দুইটা প্রোগ্রাম মনে হয় ওখানকার দেখেছিলাম চ্যাপ্টার 20। আজকে বাকি অংশটা আমরা দেখার চেষ্টা করবো এবং আরেকটা চ্যাপ্টার শেষ করবো ইনশাল্লাহ। আমরা এই চ্যাপ্টারে ছিলাম। এইখানে আমরা যেটা করছিলাম, ইমপ্রুভ মডেল পারফরমেন্স উইথ ইমেজ অগমেন্টেশন। আমরা ইমেজকে বিভিন্ন ভাবে চেঞ্জ করে, যেটা আসলে আমাদের রিয়েল লাইফে পরবর্তীতে টেস্টিং এর সময় ইনপুট আসতে পারে, এবং সেই সময় যদি ইনপুট আসে এবং আমাদের ট্রেনিং এর সময় যদি ওই ধরনের কোনো কিছু লার্ন করা না থাকে, তাহলে আমাদের রেজাল্ট খারাপ আসতে পারে। সেই কারণেই আমরা বিভিন্ন টাইপের অগমেন্টেশন করে আমরা সেটা আমাদের লার্নিং এ যোগ করতে চাচ্ছিলাম, যেন আমাদের পারফরমেন্সটা একটা স্টেবল অবস্থায় থাকে। আচ্ছা, যেন রিয়েল টাইমের যে রিয়েল এনভায়রনমেন্টের যে সিচুয়েশন গুলো আসতে পারে সেটাকে আমরা সহজেই ডিল করতে পারি। তো সেইখান থেকে আসলে এই চ্যাপ্টারটা আমরা এখানে দুইটা প্রোগ্রাম দেখছিলাম। একটা হচ্ছে ফিচার স্ট্যান্ডার্ডাইজেশন, যেখানে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন করার পরে আউটপুট এরকম ছিল ইনপুটের, এবং জেড সি হোয়াইটেনিং এটা করার পরে আউটপুট এরকম ছিল। এ পর্যন্ত আমরা করেছিলাম। আপনাদের যদি কোনো কোয়েরি থেকে থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। এই দুইটা প্রোগ্রাম নিয়ে যদি আপনাদের কোনো কোয়েরি থেকে থাকে আমার সাথে শেয়ার করতে পারেন, না হলে আমরা নতুন শুরু করবো এই চ্যাপ্টারের পরের অংশ। আছে কোনো কোয়েরি কারো? ওকে, আমরা পরে থেকে শুরু করি। দেখেন, র্যান্ডম রোটেশন। তো আমরা তো এখানে দুইটা অপারেশন দেখেছি, যেটা পরবর্তীতে আমরা ইমেজের সাথে যোগ করতে পারি আমাদের ট্রেনিং ইমেজের সাথে। তো আমরা রোটেট করেও কিন্তু সেটা কাজ করতে পারি। যদি আপনার যেই ট্রেনিং ইমেজ গুলো আপনি দিচ্ছেন সেটা যদি রোটেটেড অবস্থায় না থাকে, আপনি যদি সেটাকে ট্রেন করান এবং টেস্টিং এর সময় যদি কিছুটা রোটেশন সহ আপনি ইমেজ দেন, তাহলে কিন্তু আলটিমেটলি যেটা হবে, রেজাল্ট খারাপ আসতে পারে। সেই কারণে পারফরমেন্স বা অ্যাকুরেসিকে ঠিক রাখার জন্য আপনার রোটেশনটা দরকার। এখন রোটেশন করার জন্য কি করতে হবে দেখেন, খুব সিম্পল, এক জায়গাতে শুধু চেঞ্জ। এই যে অগমেন্টেশনের কাজ খুবই সহজ। একটাই মেথড, ইমেজ ডাটা জেনারেটর, এবং তার সাথে এই এই প্যারামিটারটা চেঞ্জ করতে হবে। স্ট্যান্ডার্ডাইজেশনের সময় একরকম, আমরা এর আগে যেটা করলাম জেড সি হোয়াইটেনিং, সেটার সময় একরকম, রোটেশনের সময় একরকম। এরপরে আবার আছে ফ্লিপ, সেই সময় দেখবো কিরকম হচ্ছে। জাস্ট আমাদের প্যারামিটার চেঞ্জ, অন্য কোথাও চেঞ্জ না। ঠিক আছে, এবং আমরা এখানে কতগুলা নিব এট এ টাইম সেটা ডিফাইন করে দিলে কতগুলো আমার তৈরি হবে। ঠিক আছে, তো এটা আপনারা কি দেখতে পাচ্ছেন? শেয়ার দেওয়া আছে না? ওকে, আমরা এটা একটু রান করি। দেখেন এখানে কি আছে, মিনিস ডেটা সেট, ইমেজ ডেটা জেনারেটর এজ ইজ ইট ইজ, আমরা যেভাবে করেছি। তারপরে আমাদের এখানে এগুলো তো সব আগের হিসাব, আগে যেভাবে ছিল সেভাবে আমরা ডাইমেনশন চেঞ্জ করেছি। ইমেজ ডেটা জেনারেটরে এখানে রোটেশন কত ডিগ্রি করব সেটা লেখা আছে। আমরা 90 ডিগ্রি রোটেশন করা আছে, ইমেজ গুলা জাস্ট 90 ডিগ্রি রোটেশন করে দেবে। ওকে, এবং আমরা 9টা ইমেজ নিতে যাচ্ছি এবং ডিসপ্লে করবে। তাই আগের মতোই, গতকালের মতোই সবকিছু, জাস্ট এখানে আমরা রোটেশন রেঞ্জ 90 ডিগ্রি করেছি। দেখেন কি হয়। এই যে রোটেট করে করে দিচ্ছেন। এখন আপনার মনে হতে পারে এগুলা কই, রোটেট করার পরে এরকম আসছে, কিছু করার নেই। ঠিক আছে, আমরা রোটেট করে যেটা পেয়েছি একটু দেখি। 90 ডিগ্রি কি আছে, এটা যদি আমরা একটু 180 ডিগ্রির দিকে নিয়ে যাই, তাহলে রোটেশন আবার চেঞ্জ হবে।
আচ্ছা, কিন্তু এই ইমেজ গুলো তো কিছুটা থাকার কথা ছিল, রোটেশন করলে কি এরকম একবারে হয়ে গেল? দেখি 270 থেকে যাই। আচ্ছা, আমরা অরিজিনাল ইমেজ গুলো আগে একটু নিয়ে আসি, হ্যাঁ? আর এখানে যে সাবপ্লটের মধ্যে 330 লিখছে স্যার, এটা আসলে কি একটু জন্য থাম- লিখছেন? একটু থামেন। সাবপ্লট কিছুই না, ডিসপ্লে করার জন্য যেভাবে আপনার দেখা দরকার সেটা। একটু থামেন। আমরা আগে এইখানে যেটা করব, এটাকে আগে একটু প্লট করে নিই, নাহলে অসুবিধা হচ্ছে বুঝতে। এটা হলো আমাদের অরিজিনাল ইমেজ গুলো, হ্যাঁ? এটা অরিজিনালটা, ওকে। এরপরে আমরা এখানে আসি এটাকে নিয়ে, নাহলে বুঝতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ? এটা আউট করে দিলাম। এটা অরিজিনালটা। এটাকে আমরা রোটেট করি। আচ্ছা, এটাকে রোটেট এত না করে কম করে করি। আমরা একটু 30 ডিগ্রি রোটেট করি। দেখেন তো রোটেট কি হচ্ছে? 5, বোঝা যায় কিছু? বোঝা যায় না? আমরা একটু 90 ডিগ্রি করি তাহলে। কি কিছু হয়? হুম। এখানে প্রত্যেকটা ইমেজকে রোটেট করে সে দিচ্ছে, কিন্তু বইয়ে যে আউটপুট দিচ্ছে সেই আউটপুট তো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার সাথে তো মিলে না। দেখি প্রোগ্রামে দেখেন তো কি আছে। অ্যাজ ইট ইজ 90 ডিগ্রি করেছে। এটা হলো আপনার সাবপ্লট দেওয়ার জন্য। এটা এখানে আপনি কিভাবে ডিসপ্লে করবেন, এই এরিয়াটা কিভাবে ডিফাইন হবে সেই জন্য, অন্য কিছু না। এই 1 1 3 1 1 9, এটা আমাদের হাতে নাই। এখানে যা করছে ওর মতো করেই করছে, কিছু করার নাই আমাদের। আপনি এখানে রোটেট করে নিতে পারেন। আচ্ছা, মাইনাস কি কাজ করবে দেখি। ঠিকই আছে এটা। ও রোটেট করে যা পাচ্ছে তাই দিচ্ছে। আপনি যদি ধরেন 100 ডিগ্রি দেন, দিচ্ছে, রোটেশন হচ্ছে। কিন্তু একবারে এক্সাক্টটা বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের। ও ইমেজের পুরাটা ধরে রোটেট করছে। কি এটা বুঝতে অসুবিধা হচ্ছে? থামেন, এর পরেরটা দেখি। আস্তে আস্তে দেখতে থাকেন, তারপরে ক্লিয়ার হবে। এর পরেরটা হচ্ছে র্যান্ডম শিফট। শিফট মানে হচ্ছে এটা শিফট করবে, যে জায়গায় ক্যারেক্টারটা আছে এটা হয়তো শিফট করবে এদিকে বা এদিকে, ওকে। এটা দেখেন, 20 নয়, সবগুলো দেখায় একসাথে, তাহলে ক্লিয়ার হবে, একটা ধারণা পেয়ে যাবেন। এখানে শিফটিং এর জন্য দেখেন, হাইট শিফট মানে লম্বা লম্বি শিফট, যেটা আপনার শিফটিংটা এই 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 বরাবর হবে। মানে এই ধরুন জিরো লেখাটা এদিকে বা এদিকে চলে আসবে। আর যদি আপনার ওয়াইড শিফট হয় তাহলে হচ্ছে এই দিকটাই যাবে। দেখেন কি হচ্ছে এখানে। এখানে কি হচ্ছে আমাদের, এই ভ্যালু গুলাকে আসলে আমরা এই যে শিফট লিখে দেবো। হাইট শিফট আর ওয়াইড শিফট। ওয়াইড শিফট করলে কি বোঝা যায়? করছে, ওর মতো ও করবে, এটা ওদের কাজ আসলে, হ্যাঁ। কতটুকু করছে সেটা বলা মুশকিল। তবে এখানে সব থেকে বড় যেটা বিষয়, এখানে দেখবেন লেখা আছে, এই যে
Running this example, create shifted version of the digits. Again, this is not required for MNIST as the handwritten digits are already centered, but they can see how this might be useful on more complex problem domain. অটোমেটিকলি এখানে কিন্তু কিছু ইমেজ শিফট করাই আছে, মানে আমরা যে ডেটা সেট নিয়ে কাজ করছি মিনিস্টে, সেটাতে রোটেশন শিফট এগুলো করাই আছে। কিন্তু অন্য অন্য ডেটা সেটের ক্ষেত্রে যদি আপনি এটাকে ইউজ করেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এখানে আমাদের যে 50,000 ডেটা সেট আছে, 50 না 60,000, যে 60,000 যে ইমেজ আছে এই ডেটা সেটে, মিনিস ডেটা সেটে, সেখানে অলরেডি রোটেট শিফট এগুলো সব করে দেওয়া আছে। অতএব খুব যে ইফেক্ট করবে এখানে তা রেজাল্টে। কিন্তু যদি আপনি অন্য ডেটা সেটে করেন যেখানে আসলে এই কাজগুলো করে দেওয়া নেই, সেখানে কিন্তু একটা ভালো আউটপুট পাওয়া যেতে পারে। যেমন ধরেন এখানে এখানে শিফট হচ্ছে কিনা এটা বলা তো কঠিন আসলে, এভাবে দেখে বোঝাটা কঠিন। কতটুকু শিফট করছে, এক একবার এক এক রকম শিফট করতে পারে, হ্যাঁ, কম করতে পারে, বেশি করতে পারে, এক একবারের উপরে এক একবার কাজ, ডিফারেন্ট টাইপের কাজ হবে। তো এটা ছিল অরিজিনাল, যেমন ধরেন এটা অরিজিনাল, কিন্তু এখানে বইয়ে এখানে যে দেখাচ্ছে এটা শিফট হয়ে গেছে, কিন্তু এটা 5, 5 কিন্তু অরিজিনালে যেটা ছিল, অরিজিনালে কিন্তু 5-এর এখানে গ্যাপ ছিল, কিন্তু এখানে কিন্তু সেই গ্যাপটা নাই, মানে শিফট হয়েছে। শিফট মানে সরে যাওয়া, শিফটিং। এটা এই দিকেও হতে পারে, প্রস্থের দিকেও হতে পারে, উইডথের দিকেও হতে পারে, আর হাইটের দিকেও হতে পারে। এর আগে যেটা আছে রোটেশন, এটা কিন্তু রোটেট হয়ে গেছে এখানে, দেখেন এটা কিন্তু রোটেট হওয়া, 90 ডিগ্রি রোটেট হয়েছে এগুলা সবগুলাই আপনি যদি দেখেন। কিন্তু আমরা যখন প্রোগ্রাম চালাচ্ছি এখানে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে, কিন্তু আমরা তো চালাচ্ছি। দেখি কোথাও ভুল আছে কি আমাদের, না কোথাও ভুল নেই, সব ঠিক আছে এখানে তো। ডেটা জেন, রোটেশন, এক্স3, ওকে, এক্স3 9 ঠিক আছে। দেখি সবগুলো করি। র্যান্ডম শিফট, শিফট তো করলাম। র্যান্ডম ফ্লিপ, ফ্লিপ ফ্লিপ হচ্ছে জাস্ট মিররের মতো করে দিবে, উল্টিয়ে দিবে। দেখ, এটা হলো 504, এটা করে দেখি কি হয়। এখানে ফ্লিপ করতে হলে একটা হরিজন্টাল ফ্লিপ। হরিজন্টাল ফ্লিপ মানে হলো যে ধরেন এটা আপনার ইমেজ তো, যদি ফ্লিপ হয়, হরিজন্টাল ফ্লিপ মানে হচ্ছে এই সোজা, এই সোজা আপনাকে ফ্লিপ করে দেবে, মানে ঘুরিয়ে দিবে, উল্টিয়ে দিবে মিররের মতো। আর ভার্টিক্যাল ফ্লিপ হলে এটা এই সোজা ঘুরিয়ে দিবে, লম্বা লম্বি। ঠিক আছে, এটা যদি আমরা রান করি, এখন তো কিছু আসে না, এই যে এটা হয়েছে, সবগুলাই হয়েছে, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। সে কিন্তু র্যান্ডমলি করে, কোনো কোনোটা ফ্লিপ করে এভাবেই, যে আমাদের এখানে কিন্তু লেখা আছে র্যান্ডম ফ্লিপ, খেয়াল করে। আমরা এখানে এই যে হরিজন্টাল ফ্লিপ, হরিজন্টাল মানে হচ্ছে আড়াআড়ি ভাবে সে ফ্লিপ করছে, আর ভার্টিক্যাল ফ্লিপ মানে লম্বা লম্বি ভাবে সে ফ্লিপ করছে। এখানে যে অপারেশন গুলো আমরা দেখলাম, দেখেন কি কি অপারেশন দেখেছি গতকাল থেকে। স্ট্যান্ডার্ডাইজেশন, আমাদের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 করে দেয়, এবং এখানে যেটা করার সময় যেটা করে যে প্রত্যেকটা ইমেজকে এক একটা ফিচার হিসেবে সে কনসিডার করে। জেডসিও হোয়াইটেনিং, হোয়াইটেনিং করার সময় আসলে এই অবস্থা করে, মানে এজ গুলা যেন প্রমিনেন্ট হয়। রোটেশন, র্যান্ডম রোটেশন, এটা রোটেট করে, আপনি কত ডিগ্রি দিবেন তত রোটেট করবে, কোনটা করবে কোনটা করবে না এটা বলা মুশকিল, ঠিক আছে। র্যান্ডম শিফট, এটা হলো যে আপনার এই যে হরিজন্টাল, যদি আপনি শুধুমাত্র হরিজন্টাল শিফট করেন মানে হাইট শিফট করেন, তাহলে লম্বা লম্বি ভাবে শিফট হবে। এখানে হাইট শিফট করা আছে, ওয়েট শিফট করা আছে, দুটাই শিফট হচ্ছে। র্যান্ডম ফ্লিপ, এটা হচ্ছে আসলে মিররিং এর মতো করে দেয়, উল্টা করে দেয়। এটা আপনি হচ্ছে ভার্টিক্যালিও করতে পারেন, আবার হরিজন্টালি ফ্লিপ করতে পারেন। এখন যতগুলো অপারেশন দেখানো হলো আপনি সবগুলাই করতে পারেন, অথবা কোনোটা আপনার ইচ্ছা হলে আপনি যে কোনোটা করতে পারেন, হয়তো আপনি শুধু রোটেশন করলেন, অন্যগুলো করলেন না। এবং আপনি এখানে কতগুলো ইমেজ নেবেন সেটাও বলে দিতে পারেন। এরপরে যেটা আছে এবার একটু দেখেন, সেভ অগমেন্টেড ইমেজ টু ফাইলস। নর্মালি কি হয়, নর্মালি ধরেন যে এটা আমাদের ডেটা সেট, তাই না? এটা আমাদের ডেটা সেট, অরিজিনাল ডেটা সেট, আমি একটু লিখি। এটা হচ্ছে অরিজিনাল ডেটা সেট।
এইটাই সাধারণত আমরা কিন্তু ট্রেনিং এ অংশগ্রহণ করাই, এটাকে আমরা ট্রেন করাই। এই ডেটা সেট দিয়ে আমরা কি করি, ট্রেন করি, এখান থেকে এখানে ট্রেন করি। কিন্তু যখন টেস্ট করব আমরা, তখন এই ডেটা সেটের বাইরে যদি কোনো ইমেজ আসে, তখন সেটা দিয়ে যদি টেস্ট করতে যাই, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। এই কারণে যেটা দরকার আমাদের, আমরা এই অরিজিনাল ডেটা সেটের উপরে অগমেন্টেশন করব। অগমেন্টেশন করলে কি হবে, এই অরিজিনাল ডেটা সেটের এই ইমেজ গুলা আসলে চেঞ্জ হয়ে যাবে, যেমন রোটেশন হতে পারে, ফ্লিপ হতে পারে, হোয়াইটেনিং হতে পারে। অগমেন্টেশন করে ধরেন আমাদের এইখানে কিছু ইমেজ নতুন ভাবে আমরা জেনারেট করলাম। এটা হলো, ধরেন আমি লিখলাম অগমেন্টেড ইমেজ। এখন আমরা কাজ করার সময় কি করব, এই দুই ধরনের ইমেজকে যোগ করব, অগমেন্টেড ইমেজ প্লাস হচ্ছে অরিজিনাল ইমেজ, করে এই পুরো ডেটা সেটটাকে আমরা এখন ট্রেন করব। তাহলে টেস্টিং এর সময় যদি এরকম ডিস্টর্টেড ইনপুট দিয়ে টেস্ট করা হয়, তাহলে রেজাল্টটা ভালো আসবে। এই হচ্ছে থিওরি। আমরা এখানে যে টেকনিক গুলো বললাম, এগুলো বিভিন্ন টাইপের অগমেন্টেশন করার টেকনিক। এখন কথা হচ্ছে, অগমেন্টেশন করার পর যে ইমেজ গুলো আমরা এখানে পাচ্ছি, এগুলো সেভ করতে হবে। আমরা সেভ করবো কিভাবে? এরপরে যে প্রোগ্রামটা দেওয়া আছে, এটা হলো সেভ অগমেন্টেড ইমেজ টু ফাইল। আমরা হচ্ছে এটা সেভ করতে চাচ্ছি। সেভ করার জন্য দেখেন আমি প্রোগ্রামটা দিই। দেখেন এখানে কি হচ্ছে, সব কিছুই এক, শুধু এখানে আপনার যে জিনিসটা লাগবে, দেখেন এখানে ইমেজ ডেটা জেনারেটর, এখানে কোনো কিছু প্রসেস করা হচ্ছে না। ধরেন আমি এখানে ফ্লিপটাই করি, এই ফ্লিপটাই করে দিই, ফ্লিপটা করে আমি সেভ করবো, ফ্লিপ করলাম, ঠিক আছে। তারপরে এই পর্যন্ত তো আমরা জানি, এখানে আসা প্রথম থেকেই বলি, ইমেজটাকে আমরা ডেটা সেটটাকে লোড করলাম, ইনপুট আউটপুট ক্লিক করলাম, রিশেপ করলাম, তারপরে আমরা হচ্ছে এটাকে ফ্লোটে কনভার্ট করলাম। আপনার এইখানে এর আগে যেভাবে ছিল ঠিক সেইভাবেই। তারপরে আমরা ইমেজ ডেটা জেনারেটর দিয়ে এটাকে ফ্লিপ করলাম, হরিজন্টাল ফ্লিপ আর ভার্টিক্যাল ফ্লিপ করার পরে আমরা হচ্ছে ডেটা জেন ফিট করলাম এক্স ট্রেইন এর উপরে। এরপরে আমরা এটা কোথায় সেভ করব? যেমন ধরেন আমরা চাচ্ছি ডি ড্রাইভের মধ্যে ইমেজ ফোল্ডার এর মধ্যে রাখতে, ডি ড্রাইভের মধ্যে ইমেজ ফাঁকা আছে এখন। ফোল্ডার যদি ক্রিয়েট থাকে ভালো, যদি না থাকে তাহলে আমরা যদি এখানে ওকে মেক ডিরেক্টরি, মেক ডিরেক্টরি মানে হচ্ছে ফোল্ডার তৈরি করবে। মেক ডিরেক্টরি হচ্ছে এই যে এক্সিস্ট ওকে ট্রু, এটা যদি হয়, এটা যদি ট্রু করেন, তাহলে যদি আপনার এই ফোল্ডার না থাকে তাহলে সে ফোল্ডার তৈরি করে নেবে। আপনি যদি ফোল্ডার তৈরি করে রাখেন, এক্সিস্ট ওকে ফলস করলেও চলবে। কিন্তু যদি ফোল্ডার না থাকে, ইমেজ ফোল্ডারটা না থাকে, অলরেডি কিন্তু আছে, তাহলে ট্রু করলে সে ফোল্ডার তৈরি করে ফেলবে। এবং আমরা এখানেই সেভ করব। কিভাবে দেখেন, সেভ করার জন্য যে জিনিসটা এখানে খেয়াল করেন, এই যে ডেটাজেন ডট ফ্লো, ওই একই কমান্ড যেখান থেকে আমরা বের করছিলাম, এক্স ট্রেইন ওয়াই ট্রেইন, ব্যাচ সাইজ 9, মানে 9টা ইমেজ সেভ হবে। সেভ টু ডিরেক্টরি, কোন ডিরেক্টরিতে? এই যে সেভ ডিরেক্টরি, এই যে এটা, এই পাথে সেভ করবে। এইটার জন্য এই যে সেভ টু ডিরেক্টরি, কোথায় সেভ হবে? এই যে সেভ ডিরেক্টরিতে, এই পাথে। আর এটা আপনার হচ্ছে এই যে কোন টাইপের ফরম্যাট, পিএনজি ফরম্যাট। এখানে এই যে যটা দিব ততগুলা সেভ। আর এটা আপনাকে এখানে ডিসপ্লে করে দেখাবে অ্যাজ ইট ইজ। আমরা যদি প্রোগ্রামটা রান করি, দেখেন এখানে কিছুই নাই। আমরা যদি রান করি, এখানে সেভ হওয়ার কথা। এই যে এটা তো ইমেজ, এই যে দেখেন ইমেজ কিন্তু এটাই আসছে। বড় করেন, এই যে যদি এটা দেখেন, ও এর পরেরটা যদি দেখেন, এর পরেরটা যদি দেখেন, 6, 8,
7, 8, 9, 1। এই যে এখন কথা হলো যে আপনার এখানে আপনি যদি এই যে এখানে কিন্তু নামটাও চেঞ্জ করা যায়, যে অগমেন্টেড এইউজি, এখানে কিন্তু আমরা এই যে এইউজি দেওয়া হয়েছে সেই জন্য। এই যে সেভ প্রিফিক্স, কিভাবে আপনি সেভ করতে চাচ্ছেন, এইউজি দিলে প্রথমে এইউজি দিয়ে আসবে, আপনি প্রিফিক্সটা চেঞ্জ করে দিতে পারেন। ওখানে যা আছে ওর নামের সামনে এটা আসবে, মানে অগমেন্টেড হয়ে এটা আসছে সেটা বোঝানোর জন্য অগমেন্টেড এইউজি, আর এটা ওই ইমেজের নাম্বার। আচ্ছা যাই হোক, এবার দেখেন আমরা এখানে 9টা করব না, আমরা একটু বেশি করতে চাই। আমরা এখানে 9টা না, আমরা ধরেন আমরা বললাম যে আমরা 100টা করবো, জাস্ট এখানে 100 দিয়ে দিলাম। এখানে ডিসপ্লেতে সমস্যা হবে কিন্তু, ডিসপ্লে এটা সাজাইতে হবে পাইপ সাবপ্লট দিয়ে। এদিকে আমরা ফোকাস করছি না, আমরা সেভ করতে যাচ্ছি। দেখ এই যে 100টা ইমেজ কিন্তু তৈরি হয়ে গেছে, র্যান্ডম ফ্লিপ করে করে আপনি দেখেন সবগুলো ফ্লিপ করা হয়। প্রথম 100টা এই যে, আমি কি বুঝাতে পারলাম? এখন এই যে ইমেজটা তৈরি হলো, এগুলাকে অরিজিনাল ইমেজের সাথে একটা ফোল্ডারে রেখে আপনি রান করাবেন। কি বোঝা গেছে অগমেন্টেশনের কনসেপ্ট? বলেন কোনো কোয়েরি থাকলে এই চ্যাপ্টার নিয়ে। সেভ স্যার কি এটা কি বোঝা স্যার গেছে? ইমেজ টাইপের ডেটার জন্য কি স্যার এই যে অগমেন্টেশন করতে হবে হ্যাঁ নাকি হ্যাঁ, এমনি? আরেকবার বলেন। স্যার এটা কি স্যার ইমেজ টাইপের যেগুলো ডেটা সেট? সাধারণত ইমেজের জন্য অগমেন্টেশন করা হয়, অন্যান্য জায়গায় অগমেন্টেশন করা হয় না। আচ্ছা আচ্ছা। এটা কেন করা হচ্ছে বুঝতে পারছেন? টেস্টিং এর সময় যদি অগমেন্টেড টাইপের কিছু আসে তাহলে যেন সেটার রেজাল্টটা ভালো আসে সেই কারণে। তো এইটা হলো সেভের জন্য। হুম। আমি একটু এটা দিয়ে দিই, আপনারা একটু করেন, করে একটু টেস্ট করেন। জি কোনো স্যার। কোয়েরি আছে কোনো? এটা সহজ, কিছু নাই, খুব সিম্পল। এটা নিয়ে তো চিন্তা করারও কিছু নাই, আপনি দিবেন অটোমেটিকলি যেটা হবে সেটা ইনপুট ইমেজের সাথে যোগ করে দিবেন, দিয়ে লার্ন করবেন, হয়ে গেল কাজ শেষ। কি অবস্থা বলেন জি একটু, স্যার। দেখেছেন কোনো প্রবলেম? কোনো প্রবলেম এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 20-তে? না স্যার। একটু প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমরা হচ্ছে এরপরে তাহলে চ্যাপ্টার 21 এর দিকে আসি। এইটা দেখেন, এটা একটা প্রজেক্ট। আমাদের এর আগের চ্যাপ্টারটা ছিল যে এটা যে কোনো ইমেজ রিকগনিশনের প্রজেক্টের ক্ষেত্রে আমরা অগমেন্টেশন করে সেইটার যে আউটপুট, বিশেষ করে ভ্যালিডেটেড যে আউটপুট, সেটা কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারি, সেটাই আলোচনা করা ছিল। এরপরে হচ্ছে চ্যাপ্টার 21, এটা একটা নতুন প্রজেক্ট এবং ডেটা সেটও নতুন, এবং এটা কালার ইমেজের, এটাও ইমেজের উপরেই, কালার ইমেজের ওপরে আসলে এখানে কাজ করা আছে, কালার ইমেজ ফটোগ্রাফের উপরে। তো এখানে দেখেন প্রজেক্ট অবজেক্ট রিকগনিশন ইন ফটোগ্রাফস। এটা আসলে আহ, আমরা এর আগে যে আহ, কাজটা করেছিলাম সেটা ছিল গ্রে লেভেল ইমেজের উপরে, আর এটা হচ্ছে এই যে CIFAR 10, এই ডেটা সেটের উপরে। এই ডেটা সেটটা একটু দেখি, ডেটা সেটের আসলে অবজারভেশনটা কি কি আছে ডেটা সেটে। এখানে ডেটা সেট নিয়ে কিছু কথাবার্তা বলছে, এখানে বলছে CIFAR 10 data set consists of 60,000 photos divided into 10 classes. 10টা ক্লাস, 60,000 ছবি আছে। হিয়ার দ্য নেম, এই যে CIFAR, এটা হচ্ছে এখান থেকে আসছে, কানাডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স রিসার্চ, সেখান থেকে এসেছে, ওদেরই তৈরি করা ডেটা সেট। ক্লাসেস ইনক্লুডিং কমন অবজেক্ট সাচ অ্যাজ এয়ারপ্লেনস, অটোমোবাইলস, বার্ডস, ক্যাট, মানে কি কি ধরনের অবজেক্ট সেটা দেখাচ্ছে এখানে, এন্ড সো অন। 10 ধরনের ক্লাস আছে। ঠিক আছে, দেখেন আমি একটা এক্সাম্পল এখানে আছে। এই যে এই যে বিভিন্ন টাইপের অবজেক্ট, যেমন হর্স, কার, মোটর, তারপরে হচ্ছে এইটা স্পিড বোট, বিভিন্ন টাইপের অ্যানিম্যাল, এই টাইপের অবজেক্ট। হ্যাঁ, এখন এটা নিয়ে মূলত কাজ। এখানে যেটা বলছে 60,000 ফটো
তার মধ্যে 50,000 হচ্ছে ট্রেনিং এর জন্য এবং 10,000 টেস্টিং এর জন্য ইউজ করা হবে। এবং এটা হচ্ছে কালার ফটো উইথ রেড গ্রিন এন্ড ব্লু চ্যানেল, মানে তিনটা চ্যানেল। এর আগের দিন আপনাদের বলেছিলাম যে আমরা তিনটা চ্যানেল নিয়ে কাজ করব, কালার চ্যানেল নিয়ে, সেটা এখানে আছে। এবং প্রত্যেকটার পিক্সেলের, মানে প্রত্যেকটা ইমেজের পিক্সেল হচ্ছে 32x32। এর আগে ছিল 20x20, এটা 32x32। এবং আগে ছিল একটা চ্যানেল গ্রে লেভেলের জন্য। এখানে কিন্তু ট্রু কালার 8 GB, এখানে তিনটা চ্যানেল। এইটা পুরোটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। তো এখানে ডেটা সেটটাকে আমরা কিভাবে লোড করব, তার জন্য কমান্ড এই যে কেরাস ডেটা সেট, কেরাসের মধ্যে ইনক্লুড করা আছে, এগুলো কমন ডেটা সেট আসলে, সেই কারণে। তো এই যে CIFAR10 আমরা এটাকে ইম্পোর্ট করব, পাইপ্লট টু ইমেজ, এটা আমাদের লাগবে এখানে। দেখা যাক, এই যে এটা আগেও করেছি, শো করার জন্য লাগবে, সেই জন্য এই মেথডটা আমরা ইউজ করলাম। এরপরে লোড ডেটা সেট, আমরা যদি আগের মতোই, আমরা যেমন মিনিস ডেটা সেটে যেটা ছিল এখানেও তাই, আমরা যদি এটাকে লোড ডেটা করি তাহলে আমাদের ট্রেন হবে এক্স ট্রেন ওয়াই ট্রেন, আর এটাতে টেস্ট। আমরা যদি শো করি এখানে আমাদের এখানে 9টা দেখাবে, আপনি ইচ্ছা করলে বেশিও দেখতে পারেন, 9টা। আমরা একটু রান করে দেখি, হ্যাঁ? cannot image name, কোনটা পাচ্ছে না? এইটা পাচ্ছে না। আচ্ছা, আমি সরাসরি এখান থেকে চলে যাই, এটা কারেকশন করা আছে, এটা খুঁজতে সময় লাগবে, হ্যাঁ? এইটা ইমেজটা এখানে নাই, তাহলে এটা ঠিক করতে হবে তাহলে এখন। এটা পাচ্ছে না সে, এটা আপডেটেড ভার্সনের জন্য হয়তো চেঞ্জ হয়েছে, এটা ঠিক করি। ইম্পোর্ট ইউরোপ, কিভাবে ঠিক করবে এটাকে দেখা যাক, একটু ওয়েট করুন। ভার্সন চেঞ্জের জন্য সমস্যা, এই যে এখানে ভার্সনের যে চেঞ্জ হয়েছে, এই যে রিমুভ, এটা এইটা রিমুভ করা হয়েছে, পরবর্তীতে কি বলছে? একটু ওয়েট করেন, আমি একটু দেখি। এই show, দেখি, এটা ট্রাই করতে বলছে, এটা ট্রাই করে দেখি এটার পরিবর্তে। স্যার ওই যে ইমেজের ইটা কপি হয় নাই স্যার, কোনটা? ওই যে ফ্রম পিটিএল ইম্পোর্ট ইমেজ। ঠিক আছে, দেখি এটা কাজ করে কি। এই ভার্সন চেঞ্জ করে আর ঝামেলা করে, খুব ঝামেলা এটা পাইথনের।
no such file or directory. দেখেন এইটা ইউজ না করলেও হওয়ার কথা। এই যে আসছে। এখানে দেখেন আসলে এইটা আর এখন লাগে না, এটা একসময় আগের ভার্সন গুলায় লাগতো টু ইমেজ, এই মেথডটা। এখানে সরাসরি আপনার হচ্ছে ইমশো, আপনি যদি হচ্ছে ইনপুটটাকে দিয়ে দিই অটোমেটিকলি সে পেয়ে যাবে। আমার টু ইমেজ লাগবে না, টু ইমেজ যদি না লাগে আমরা এটাকে ইম্পোর্ট করবোই না, এটা এখন আর নাই আসলে। আগে এক সময় লাগতো, এখন আর লাগে না। ওই জন্য আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে এই যে এইটা, জাস্ট হচ্ছে এটাকে লোড করলাম, পাই প্লট করলাম, তারপরে আমরা এখানে ডেটা সেট লোড করলাম ট্রেনিং এর জন্য, টেস্টিং এর জন্য। করার পরে আমরা 9টা ইমেজকে আমরা প্রথমে হচ্ছে আপনার একটু লোড করে দেখছি, এবং এখানে যে এক্সচেঞ্জ এর মধ্যে যে কটা ইমেজ আছে প্রথম 9টা, সেই 9টাকে আমরা রান করছি। ঠিক আছে, বই থেকে একটু আলাদা। এইটা আমি আপনাদের দিয়ে দেবো, আপনারা নিয়ে নিন, সমস্যা নেই। এটা হলো কত নাম্বার, 21-1। একটু এখানে সেভ করে নিই, তাহলে বারবার খুঁজতে হবে, এটা তো কিছু মনে থাকে না আসলে। লিস্টিং 21। ঠিক আছে, কি বোঝা গেল? এইটা হলো আসলে ডেটা সেট। এরকম এখানে যেটা বলছে এরকম 50,000 ইনপুট ইমেজ আছে, এবং সবগুলো কিন্তু কালার ইমেজ। 3টা প্লেট আছে, রেড গ্রিন ব্লু, এবং এই রেড গ্রিন ব্লু যেটা আরজিবি সেটার উপরে আমরা এক্সিকিউট করব এইটার অবজেক্ট ডিটেকশনের জন্য। 10টা ক্লাস টোটাল, ওকে, মানে 10 ধরনের অবজেক্ট আছে। তা আমরা এটাকে লোড করলাম, লোড করার পরে কি করতে চাচ্ছি দেখেন, এখানে আমাদের এইটা ইম্পোজ করতে চাচ্ছি। এখানে দেখেন প্রথমে কি আছে একটু খেয়াল করেন। আমরা এই আর্কিটেকচারটা ডেভেলপ করব। ভিজিবল লেয়ার 332-32, তার মানে কি 32-32 হচ্ছে পিক্সেলের সাইজ। একটা ইমেজের পিক্সেল হচ্ছে রো 32 পিক্সেলের, কলাম 32 পিক্সেলের, এবং 3 হচ্ছে এর চ্যানেল নাম্বার, মানে রেড গ্রিন ব্লু, সেই কারণে মানে ইনপুট হচ্ছে এইটা। এর আগের দিন ছিল কিন্তু 128, 1 ছিল, এখানে 3, এটা 8 জিবির জন্য। তারপরে কনভলিউশনাল লেয়ারে আমরা কি করব, মাস্ক ইউজ করব 3x3, আমরা এর আগের দিন করেছিলাম 5x5। এরপরে হচ্ছে 32 ফিচার ম্যাপ ইউজ করব। তারপরে আমরা এখানে ড্রপ আউট করে ফেলবো। ম্যাক্স পুলিং লেয়ার কিন্তু ইউজ করা হয় নাই, কনভলিউশনের পরে কিন্তু পুলিং ইউজ করা হয় নাই, কনভলিউশনের পরে আবার কনভলিউশন, তার মধ্যে একটা ড্রপ আউট দেওয়া হয়েছে। করা যায়, একটু ভেরিয়েশন করা যায় ইচ্ছা মতো, হ্যাঁ। এরপরে আবার কনভলিউশন করা হচ্ছে এখান থেকে 3 আর 32 ফিচার ম্যাপ, জাস্ট 20% ড্রপ আউট করে আবার দেওয়া হলো। তারপরে এবার ম্যাক্স পুল 2x2। আমাদের এই পর্যন্ত ফিচার এক্সট্রাকশনের কাজ শেষ। এটা হলো ফিচার এক্সট্রাকশনের অংশ, আর এটা হলো ইনপুট। আর এরপরে হচ্ছে হিডেন লেয়ার একটাই, এইটা। তারপরে আবার ড্রপ আউট 20%, তারপরে আউটপুট লেয়ার। এইটাকে যদি আমরা ইম্পোজ করতে যাই আমাদের মডেলে, তাহলে দেখেন কিরকম আসে। এটা আমরা সরাসরি কোনিং এ চলে যাব, 21-9। দেখেন তো কি হচ্ছে এখানে।
আমরা হচ্ছে কেরাস ডেটা সেট ইম্পোর্ট CIFAR10 সিকোয়েন্সিয়াল ডেন্স ড্রপ আউট ফ্ল্যাটেন এগুলো সব আগে পরিচিত, একসাথে তিনটা লিখে দেওয়া হয়েছে, একসাথেও লেখা যায়, আলাদাও করতে পারি। এই যে কেরাস লেয়ার ইম্পোর্ট ডেন্স ড্রপ আউট ফ্ল্যাটেন, তারপরে ম্যাক্স নর্ম আমাদের নর্মালাইজেশনের জন্য লাগবে। এটা কিসের জন্য বলেন তো? ওই যে আমরা লেয়ারের মধ্যে কত পর্যন্ত ভ্যালু আমরা ম্যাক্সিমাম রাখবো ওয়েট গুলার, সেটা ঠিক করার জন্য দেখিয়েছি আপনাদের। SGD স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটা থাকলে আমরা লার্নিং রেট গুলো আমাদের মতো করে টিউন করতে পারি। ওইখানকার জিনিসগুলো এখানে কিছুটা ইনকর্পোরেট করার চেষ্টা করেছে। তারপরে হচ্ছে এই যে কনভলিউশনের জন্য কনভলিউশনাল 2D, এটা আগের দিন আমরা কি এটা পুরা লিখেছিলাম না এরকমই ছিল, কি মনে আছে? পুরা কনভলিউশন লিখেছিলাম স্যার। পুরা লিখেছে, এখানে এরর ধরতে পারে। আচ্ছা আমরা করতে থাকি, দেখি কি হয়। নাও ধরতে পারে, একই জিনিস, হ্যাঁ ওটাও যায় এটাও তা। ম্যাক্স পুলিং 2D, এটা কতদিন ছিল। তারপরে NP ইউটিলস, এটা আমাদের কিসের জন্য লাগবে? আমাদের ওয়ান হট এনকোডিং এর জন্য লাগবে, সবই পরিচিত। এরপরে হচ্ছে এখানে আমাদের পুরো ডেটা সেটকে আমরা লোড করলাম, এবং এটা হচ্ছে ট্রেনিং এর জন্য, এটা হচ্ছে টেস্টিং এর জন্য। এরপরে আমরা কি করলাম এখানে? এখানে আমরা আমাদের এখানে, এটা আমরা জানি, কারণ এখানে কালার ইমেজের জন্য তিনটা প্লেট, প্রত্যেকটা প্লেটের মধ্যে যে কালার ভ্যালু গুলো আছে সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 255 পর্যন্ত হতে পারে। তা আমরা যদি 255 দিয়ে ভাগ করি তাহলে 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু আসবে, মানে আমাদের রেঞ্জ 0 থেকে 255 যে রেঞ্জ, সেটাকে আমরা 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসলাম। এরপরে আমরা ওয়ান হট এনকোডিং করছি, যে এনপি ইউটিলস দিয়ে টু ক্যাটাগরিক্যাল ওয়াই টেস্ট। ঠিক আছে, শুধু আউটপুট গুলাকে করতে হবে, তাই তো, ইনপুট তো করার দরকার নাই। মানে এই যে, এটা তো ট্রেনিং এর জন্য এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। টেস্টিং এর জন্য এটা ইনপুট, এটা আউটপুট। তো আমাদের যে আউটপুট শুধু ওয়াই টেস্ট, এই দুটাকেই আমরা হচ্ছে শুধু ওয়ান হট এনকোডিং এর মধ্যে নিয়ে যাবো। তারপরে আমাদের নাম্বার অফ ক্লাস, গতদিনও বলেছিলাম, এই যে ওয়াই টেস্ট ডট শেপ 1 দিলে আমাদের ক্লাসটা চলে আসবে, এটা 10 হবে, হ্যাঁ 10টা ক্লাস বলাই আছে। এরপরে আমাদের এইখানে যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটাকে আমরা সাজাবো। এই স্ট্রাকচারটাকে আমরা সাজাবো, দেখেন এটা কনভলিউশন 2D 32 ফিচার ম্যাপ, ওকে 32, আর সাইজ হচ্ছে 333। ইনপুট শেপ, এই যে 3 চ্যানেল 32 আপনি ইচ্ছা করলে 3টা এদিকেও দিতে পারেন, কিছু যায় আসে না, সামনেও দিতে পারেন পরেও দিতে পারেন। ইনপুট শেপটা এখানে বলে দিলাম, ইনপুট ডাইমেনশন আর কি। আর এখানে হচ্ছে কনভলিউশন লেয়ারের জন্য 32 ফিচার ম্যাপ 33 ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে কার্নেল। প্যাডিং সেম, মানে ইমেজ ছোট হবে না, ঠিক আছে। অ্যাক্টিভেশন, ইউজ করা হচ্ছে রেলু। আর কার্নেল কনস্ট্রেন্ট এটা হচ্ছে ম্যাক্সিমাম 3, তার মানে হচ্ছে আমাদের এখানে যেই ইনপুট লেয়ার এবং হিডেন লেয়ারের মধ্যে যে ওয়েট গুলো আছে, সেগুলোর ওয়েট সবগুলার অ্যাবসোলিউট ভ্যালু যোগ করলে 3-র উপরে যাবে না, মানে ছোট রাখার জন্য এটা ইউজ করা হয়েছে। এগুলো তো আগে জানা আছে, তার মানে আমরা এটা করলাম, কম্বিনেশন লেয়ার এ পর্যন্ত করলাম। এরপরে ড্রপ আউট 20%, এই যে ড্রপ আউট 0.2। এরপরে আবার কনভলিউশনাল লেয়ার 3x3 কার্নেল 32 ফিচার ম্যাপ, এই যে কনভলিউশনাল লেয়ার 32 ফিচার ম্যাপ 3x3। অ্যাক্টিভেশন রিয়েলু, প্যাডিং সেম, কার্নেল কনস্ট্রেইন্ট এখানেও 3 দেওয়া হয়েছে, ওকে। এরপরে ম্যাক্স পুল 2D, এই যে পুল সাইজ অর্ধেক হয়ে যাবে। ফ্ল্যাটেন, ফ্ল্যাটেনটা এখানে লেখে নাই, এখানে দিলে ভালো হতো, যাক আমরা দিলাম। ফ্ল্যাটেন তো করতেই হবে হিডেন লেয়ারের আগে, তাই না। তারপরে এই যে ডেন্স 512টা লেয়ার, হিডেন লেয়ার, অ্যাক্টিভেশন রিলু, কার্নেল কনস্ট্রেইন্ট, এই যে ম্যাক্সিমাম। তারপরে আবার ড্রপ আউট এখানে 0.5 কেন? ড্রপ আউট তো 20%, তার মানে 0.2 হবে না, এই যে 2। তারপরে আউটপুট লেয়ার, নাম্বার অফ ক্লাস মানে হচ্ছে 10, অ্যাক্টিভেশন সফট ম্যাক্স। কি বোঝা গেছে? স্ট্রাকচার এখানে দিলাম, ঠিক আছে। কোনো কোয়েরি?
আমার মনে হয় বুঝতে পারছেন, সমস্যা নাই। একই জিনিস গতদিন আমরা এটা করেছি, জাস্ট হচ্ছে ডেটা সেট কিছুটা চেঞ্জ হয়েছে। এরপরে হচ্ছে কম্পাইল মডেল। কম্পাইল মডেলের মধ্যে যদি আমরা যাই, এখানে দেখেন ইপোক 25 এল রেট, লার্নিং রেট 0.01, ডিকে ওই যে গতদিনের দুই তিন তিন দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের লার্নিং রেট কিভাবে আমরা চেঞ্জ করব। যে আমাদের হচ্ছে লার্নিং রেট একটা ইনিশিয়ালাইজ করা থাকবে প্রথম অবস্থায় 0.01, আর ডিকেটা হবে কি? এখন আপনি যদি লার্নিং রেটকে 25 দিয়ে ভাগ করেন পাবেন, আমি দেখাই দিই, এলসি, এখানে লার্নিং রেট হচ্ছে 0.01 ভাগ 25, তাহলে আপনার ডিকে হচ্ছে 0.0004। এখানে ডিকে 0.0004 সরাসরি দিতে পারেন, এখানে ক্যালকুলেশন করে দিচ্ছে। মানে আমাদের লার্নিং রেটটা কি হবে? লার্নিং রেট কি ছিল এরকম, প্রথম দিকে বেশি, আস্তে আস্তে এটা কমতে থাকবে টাইমের পার্সপেক্টিভে। দিস ইজ দ্য লার্নিং রেট, ওইটা এখানে ইউজ করা হয়েছে। হুম, এটা গেল। তারপরে হচ্ছে আমাদের এটা এসজিডি, স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে, এবং অপটিমাইজার এসজিডি সিলেক্ট করা আছে, মানে এটা কাজ করবে। লস, এটা যেহেতু আপনার মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি হবে, ম্যাট্রিক্স অ্যাকুরেসি। মডেল সামারি দেখতে চাইলে দেখতে পারেন, না দিলে নাই, এখানে দেখানো হচ্ছে। এরপরে ট্রেন করা হচ্ছে এক্স ট্রেন ওয়াই ট্রেন দিয়ে, যেটা আমাদের এখানে ছিল আগের মতোই, কোনো চেঞ্জ নাই। ভ্যালিডেশন ডেটা সেট, এটা টেস্ট করার জন্য এক্স টেস্ট ওয়াই টেস্ট, এই যে এক্স টেস্ট ওয়াই টেস্ট। ইপোক, ইপোক হলো 25, ব্যাচ সাইজ 32, ভার্বস 2, মানে আপনি দেখতে পাবেন কি হচ্ছে। এরপরে আপনি ইভ্যালুয়েট করলে কি হবে, এক্স, এই যে এক্স টেস্ট ওয়াই টেস্ট, তারপরে স্কোরটা দেখাবে। আমরা যদি রান করি কত পার্সেন্ট এফিসিয়েন্সি আছে দেখা যাক। ভুল দিচ্ছে কেন? unable to allocate 585 MIB for an array with shape এত for data type float 32। সমস্যা কি? কোথায় সমস্যা? এইখানে কি বলে unable to allocate, দেখি, মেমোরি এরর, এটা অ্যালোকেট করতে পারছে না। এই ভার্সন চেঞ্জ হলে খুব ঝামেলা করে। কোড 64 জায়গার সমস্যা হচ্ছে, আমার পিসিতে রান হচ্ছে না। আপনার পিসিতে রান হবে মনে হয়, একটু আপনারা রান করেন তো, এটা রান করে দেখেন। মেমোরি রিলেটেড প্রবলেম, এটা আরো বেশি ধরেছে। এটা আমি একটু দিয়ে দিচ্ছি, আপনারা রান করেন তো। আমি কি বোঝাতে পারলাম? দেখেন তো, জি স্যার। আপনাদের রান হবে মনে হয়, এটা আমি একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, নেন রান করেন। পরে মেমোরি সাপোর্ট করছে না, যা দেখে বোঝা যাচ্ছে, তাই এটা এখন দেখা যাক। হুম,
দেখেন আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম গুগলে আপনার হচ্ছে জুমের 21 9 লিস্টিং। এটা একটু রান করেন তো। আমি একটু অন্যভাবে দিয়েছে, দেখা যাক এভাবে দিলে কি কাজ হবে। দেখি একটু রান হয় আপনাদের। করতেছি স্যার। Plot 32 is not defined. কি তো ঘটনা। unable to allocate memory পাচ্ছি না। হুম, এবার হয়েছে আমার অন্যভাবে সেটা। আপনাদের কি রান হয়েছে? এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমার মেমোরি, আমার ল্যাপটপ যে ইউজ করছি, এখানে র্যামের যা সাইজ, যে পরিমাণ মেমোরি এখন আছে, সেটাতে এখানে ফ্লোট 32 দিলে কাজ করছে না। এটা বিশাল ডেটা সেট, এবং আলটিমেটলি এখানে 32 দিলে মানে এক একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে তার 32 বিট করে জায়গা নেই ফ্লোটের ক্ষেত্রে। তো এখানে আমরা 16 করে দিলে এটা রান হচ্ছে, মানে জায়গা আসলে র্যামে জায়গা না থাকার কারণে। আপনার কাছে কিন্তু 32 রান হয়ে যেতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, এটা যদি আমরা রান করি, এখানে আমাদের রেজাল্টটা আসছে, তবে রেজাল্ট ভ্যারি করতে পারে। এখানে আবার কি হলো, আবার তো এখানে সমস্যা। ওইটা ঠিক করলাম, কিন্তু পরে যে আবার আরেক জায়গায় সমস্যা হচ্ছে। আপনাদের ওখানে রান হচ্ছে দেখেন তো একটু। স্যার রানিং দেখাচ্ছে, এখনো রেজাল্ট প্রডিউস হয় নাই, মানে সম্ভবত আমারও র্যামের সমস্যা। না, এরকম কিছু দেখাচ্ছে কি? না, এখনো স্যার রেজাল্ট আসে নাই স্যার, মানে স্যার রানিং। ডাটা ডাউনলোডিং ডাটা দিচ্ছে স্যার। আনলোডিং ডাটা। ডাউনলোড হচ্ছে স্যার। হ্যাঁ, একটু সময় লাগবে প্রথমে। সময় লাগবে। কিন্তু আমার এখানে যে মেমোরি দিচ্ছে, এইটা আপনার নাও আসতে পারে, আপনার যদি র্যাম বেশি থাকে। এটা র্যামের জন্য সমস্যা, আমার র্যাম কম এখানে। আমার এই পর্যন্ত নিয়ে নিয়েছে এখানে, কিন্তু ফিট করতে গিয়ে সমস্যা করছে। দেখি এখানে কি সমস্যা। আমি 16 দেওয়ার পরে আসছে, হ্যাঁ? আমি অর্ধেক কমিয়ে দিয়েছি। আনএবল টু অ্যালোকেট, এটা কোথায় হলো? এইখানে। এইখানে এটা কমানোর বুদ্ধি, এক্স টেস্ট ওয়াই টেস্ট। আচ্ছা, আপনারা একটু ইয়ে করেন, একটু রান করে আমাকে বলেন কি হচ্ছে। এখানে ডেটাটা একটু 32 আর ইউজ করি নাই, কোথাও কি আছে লেখা 32? কারো কি রান হয়েছে বলেন? হচ্ছে না এখনো? এই বড় ডেটা সেটে ঝামেলা তার ফার্স্ট ইপোকটা হচ্ছে এখন। হচ্ছে। তাহলে আপনারটা হবে, আমারটা আসছে না। আপনি একটু শেয়ার দেন স্ক্রিন।
আপনি একটু স্ক্রিন শেয়ার দেন, আপনারটাই দেখি। কিছু করেন নাই, আমারটা আসছে না। স্ক্রিনটা শেয়ার দেন। একটা ডোনারটা নিচে আসেন, ইপকটা দেখান। ফার্স্ট ইপক চলছে। হুম, বুঝতে পারছেন এই ডিপ লার্নিং এর কাজ শুরু হয়েছে। এরকমই করবে। আপনার যদি প্রসেসিং স্পিড এবং মেমোরি হাই না হয় তাহলে প্রবলেম। এই জন্য জিপিইউ ইউজ করতে হবে। দেখেন এই যে প্যারামিটারের সাইজ 42 লাখ প্যারামিটার। একটু রান করেন আর এই কোড গুলো একটু দেখেন। একটু রান হোক, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে রাখেন আর কোড গুলো একটু দেখেন, কোডে যদি কোনো সমস্যা থেকে থাকে। এটা আমার সাইডে রান হচ্ছে না, আসলে রান না হওয়ার কারণ হচ্ছে ওইটাই, আমার মেমোরি কম ল্যাপটপের। আপনার যদি স্পিড বেশি থাকে তাহলে দ্রুত রান করে রেজাল্ট দিয়ে দিবে। আমি এক জায়গায় সলভ করলাম কিন্তু পরবর্তীতে এই হট এনকোডিং করতে যে আবার আটকে গেছে। এটা হবে না, হিট করতে পারছে না। ওই যে একটা ইপক হয়েছে ওনার, একটা ইপোকে কত আসছে, অ্যাকুরেসি 39%, ট্রেনিং ভ্যালিডেশন 49। কেউ কি রান করতে পেরেছেন আপনাদের? হতে থাক, অসুবিধা নাই, আপনার স্ক্রিনটা আমরা বন্ধ করলাম। হুম, আমার মনে হয় কি হতে চলেছে সেটা বুঝতে পারছেন। আমরা রেজাল্টটা বইয়েরটাই আমরা নিয়ে কাজ করি। বই যেটা বলছে, মানে আমরা যেই ম্যাটেরিয়ালটা দেখছি সেখানে যেটা বলছে, আপনি যদি এটা রান করেন, মানে এই স্ট্রাকচার যদি ডেভেলপ করে রান করেন, তাহলে আপনার এই রেজাল্টটা হয় হচ্ছে অ্যাচিভ অ্যান অ্যাকুরেসি 69.76, হুইচ ইজ গুড বাট নট এক্সেলেন্ট, মানে 70%-এর কাছাকাছি। এটাকে আরো একটু ইমপ্রুভ করার কথা বলছে। এটাকে ইমপ্রুভ করলে বা লার্জ সিএনএন, বুঝতে পারছেন এটা দেওয়ার কত মেমোরি লাগবে আর হচ্ছে সময় কত লাগবে, ওটাতে যে সময় লাগছে। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমরা যে 255 দিয়ে ভাগ করলাম, এটা হুম, 8 জিবির জন্য স্যার আপনি বলছিলেন না যে ভ্যালুটা 255 × 255 এরকম হবে, বা এটা টোটালটা এটা আমি বলি আপনাকে, আমি দেখাই। এটা ধরেন রেড এর, ওকে, আমি কালার দিয়ে দেখাই। একটা হচ্ছে রেড এর, একটা রেড এর, একটা হচ্ছে গ্রিন এর, সরি, একটা হচ্ছে গ্রিন এর, আর একটা হচ্ছে ব্লুর। এই তো তিনটা, তাই না? একটা হচ্ছে আর, একটা হচ্ছে জি, আর একটা হচ্ছে বি, আর জিবি, তাই না? এখন এইখানে যেটা ঘটনা সেটা হচ্ছে যে এইখানে এইভাবেই তো ভাগগুলো করা আছে। এখানেও তাই।
আমার মনে হয় বুঝতে পারছেন। এটা হলো RGB, তাই তো? এই পয়েন্টের আর এই পয়েন্টের এই 3 পয়েন্ট কিন্তু আপনি একসাথে দেখছেন, আলাদা দেখছেন না। তো এইখানকার ভ্যালু কত হইতে পারে? মিনিমাম 0, ম্যাক্সিমাম 255। এখানকার ভ্যালু কত হইতে পারে? মিনিমাম 0, ম্যাক্সিমাম 255। রেটের ব্লুর ভ্যালু কত হইতে পারে? মিনিমাম 0, ম্যাক্সিমাম 255। তাহলে যদি তিনটাকে আপনি গুণ করেন তাহলে কত হয়? 255, 255, 255, হাইয়েস্ট ভ্যালু, আর লোয়েস্ট ভ্যালু 0। তার মানে 0 থেকে 255 গুণ 255 গুণ 255, 1,47,00,000-এর মতো একটা ভ্যালু আসে। এবার কি বোঝাতে পেরেছি? এতগুলো পসিবিলিটি সম্ভব। কি বুঝেছেন না বোঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা আর কোনো কোশ্চেন আছে কারো, বলেন। আচ্ছা, এখন এইটা রান হচ্ছে, উনি একটা অ্যাকুরেসি বলবে, যেহেতু সময় লাগছে আমরা হচ্ছে এখান থেকে এটা দেখলাম যে এটার অ্যাকুরেসি হচ্ছে বইয়ে যেটা দেওয়া আছে, যে মডেলটা আমরা রান করলাম সেটা হচ্ছে অ্যারাউন্ড 70%। হচ্ছে হুইচ ইজ গুড বাট নট এক্সিলেন্ট। আমরা এটাকে আরো ইমপ্রুভ করার জন্য লার্জ CNN ইউজ করা হচ্ছে। লার্জ CNN মানে হচ্ছে, এখানে দেখেন, এখানে ফিগার দেয় নাই, এটা লিখে দিয়েছে কি দেখেন তো একটু বলি। কনভলিউশনাল ইনপুট 32 ফিচার, সাইজ 3x3, প্রথমটা। তারপরে ড্রপ আউট 20%। তারপরে 32 ফিচার, আবার 3x3। এরপরে হচ্ছে পুলিং 2x2। এরপরে আবার কনভলিউশনাল লেয়ার 64 ফিচার, 3x3, 20%। তারপরে আবার 64 ফিচার, 3x3, ম্যাক্স পুল 2x2। মানে এখানে কি ঘটছে বুঝতে পারছেন তো? ফিগার আকালে আঁকানো যাবে, আপনারা একটু দেখেন। তারপরে আবার কনভলিউশনাল লেয়ার কভার ইউজ করা হচ্ছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। প্রথমবার 32টা ফিচার 3x3 সাইজের, দ্বিতীয়বার 32টা ফিচার 3x3 সাইজের, দ্বিতীয়বার 64টা ফিচার 3x3 সাইজের, পঞ্চমবার 64 ফিচার 3x3 সাইজের, ষষ্ঠবার 128 ফিচার 3x3 সাইজের। এবং প্রত্যেকবারই কিন্তু এই যে রেলও ইউজ করা আছে কনভলিউশনাল লেয়ারের জন্য। এবং আরেকবার ইউজ করেছে, প্রায় 6বার হলো, 128 ফিচার 3x3 সাইজের। এবং প্রতিবার মাঝে একটা করে কিন্তু ড্রপ আউট, এই যে ড্রপ আউট, কনভলিউশনাল ড্রপ আউট, তারপরে আবার কনভলিউশনাল, তারপরে ম্যাক্স পুল, কনভলিউশনাল ড্রপ আউট, কনভলিউশনাল ম্যাক্স পুল, কনভলিউশনাল ড্রপ আউট, কনভলিউশনাল ম্যাক্স পুল। এই পর্যন্ত হচ্ছে টোটালটা ফিচার এক্সট্রাকশনের পার্ট। এতটুকু কি বুঝতে পারলেন? বলেন, কোশ্চেন থাকলে এতটুকুর মধ্যে। অনেক ডিপ করে ফেলেছি ফিচার এক্সট্রাকশন। এরপরে ফ্ল্যাটেন, মানে আমরা মাল্টি লেয়ার পারসেপ্ট্রনে যাব, তারপরে 20% ড্রপ আউট। তারপরে হচ্ছে আমাদের ফুললি কানেক্টেড লেয়ার, এটা হচ্ছে হিডেন ওয়ান, শুরু হলো 1024, তারপরে আবার ড্রপ আউট। ফ্ল্যাটেন করার পরে ড্রপ আউট 20%, তারপরে ফুললি কানেক্টেড 1024, তারপরে হচ্ছে ড্রপ আউট, তারপরে ফুললি কানেক্টেড 512, তারপরে ড্রপ আউট, তারপরে আউটপুটের 10। তার মানে এটা হলো হিডেন ওয়ান। হিডেন ওয়ান, হিডেন ওয়ানের জন্য 1024 ইউনিট। এটা হলো হিডেন টু, হিডেন টু এর জন্য 512 ইউনিট, আর আউটপুটের 10টা ইউনিট, যেহেতু 10টা ক্লাস, তার মাঝে দুবার ড্রপ আউট করেছে। বেশ বড় সড়ো আর কি। এই কোডটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা রান করবেন। এটা হলো আমার কাজ হবে না এখানে, আমার এখানে করা যাচ্ছে না, বুঝতেই পারছেন। 12-11, সরি 21-11, এটা আমি এই কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা রান করুন। এটা আমি দিলাম হচ্ছে চ্যাটে। আপনার আগেরটার কি রেজাল্ট আসছে? না স্যার, চলতেছে এখনো। কত ইপুক চলে? স্যার কত 5 ইপুক নাম্বার চলে? চলতেছে। 5 5 নাম্বার স্যার। নম্বর সময় লাগবে। এই যে 21-11, আরো কারো মেশিন কি ফাস্ট আছে যারা এখানে বসে আছেন? স্যার আমার কেউ কি? 10 নাম্বার একক চলছে। 10, আচ্ছা, রেজাল্টটা আসুক, আমরা দেখি।
এর পরেরটাও কিন্তু দিয়ে দিলাম 21-11, এটাতে অনেক সময় লাগবে, অন্তত এটাতে 21-11-তে ইপকটা কমিয়ে দিন, 3টা ইপক দিয়ে, হ্যাঁ, তাহলে অন্তত রেজাল্টটা বোঝা যাবে। এই যে 21-11-তে আপনি এখানে এখানে যে এই যে ইপক যেটা আছে, এই যে ইপক, এই ইপকটা এখানে একটু কমিয়ে দিন, আর এখানে সরাসরি ডিকেটা 0.0004 বসিয়ে দিতে হবে, তাহলে না হলে এখানে 4 দিলে কিন্তু এখানে ডিকেটা আবার বেশি ডিকে হবে না, কম ডিকে হবে, রেজাল্ট ভ্যারি করতে পারে। তো যাই হোক, আমরা যদি এই স্ট্রাকচারটা রান করাই, এখানে যে স্ট্রাকচারটা নিয়ে এতক্ষণ কথা বললাম, তাহলে এইটার রেজাল্ট কত আসবে? এরা যেটা বলছে যে এইটার রেজাল্ট আসবে হলো 78%। ওটা ছিল 69, এটা হলো 78, 9% ইমপ্রুভ করছে। তার মানে নেটওয়ার্ক ডিপ করলে ডেফিনেটলি রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকার সুযোগ আছে। কি বুঝাতে পারলাম? একটু রান করে দেখা হোক, হ্যাঁ, আপনারা রান করেন, আমি কিন্তু দুইটাই দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। লিস্টিং 21-9 এটা তো চলছে রানিং, আর লিস্টিং 21-11 এটাও একটু রান করেন, করে একটু দেখেন, দেখে আমাকে বলেন কি হচ্ছে, আমার কিছুতে চলছে না। আমি কি বুঝাতে পারলাম? কোড তো একই, কোড দেখে না বোঝার কিছু নাই, কোড খুব সহজ, যেগুলো আগের গুলো বুঝছেন একই রকম কোড। এই যে এখানে আগের তো সব সেম, এইখানে এই যে স্ট্রাকচার গুলো দেখানো হয়েছে, কনভলিউশন, কনভলিউশন, এই যে সব কনভলিউশন এগুলো, এবং এই যে ড্রপ আউট, একবার ড্রপ আউট তারপরে একবার ম্যাক্স পুল, একবার ড্রপ আউট একবার ম্যাক্স পুল, একবার ড্রপ আউট একবার ম্যাক্স পুল, এই পর্যন্ত আপনার কনভলিউশন, ড্রপ আউট আর ম্যাক্স পুল চলছে। তারপরে ফ্ল্যাটেন করার পরে আবার ড্রপ আউট করে, এটা হিডেন 1, এটা হলো হিডেন 2, এটা হলো আউটপুট লেয়ার, এবং প্রতিবার মাঝে ড্রপ আউট 2.2 করে, যেন ওভার ফিটিং কমানো যায়। এটা করলে রেজাল্ট কত হয় এটা আমার এখানে তো চলার কথা না, আপনারা একটু রান করে দেখেন কি হচ্ছে। এই যে এই জায়গায় ঝামেলা করে দিচ্ছে আমার র্যাম শর্ট। আপনারা একটু রান করেন, দেখি কত রেজাল্ট আসে। আমি লাইনে থাকলাম, আপনারা হচ্ছে যার আগে হচ্ছে ওই যে 10 একক বললেন, আপনি একটু কত রেজাল্ট হচ্ছে আমাদেরকে জানান, ঠিক আছে, প্রথমটা, তারপরে দ্বিতীয়টা রান দেবেন। আর আপনারা একটু কোডটা দেখেন, নিজের পিসিতে রান করার চেষ্টা করবেন, আমি লাইনে আছি, হ্যাঁ। স্যার এই কি দেখা অবস্থা? যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা আপনার প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। স্যার এটা দ্বিতীয়টা। প্রথমটায় আসেন দেখি, যেহেতু আমার রেজাল্ট বের হচ্ছে না, আপনার হ্যাঁ থেকে দেখাই। প্রথমটা এটা, তাই না? স্যার না, প্রথমটা উপরে, হ্যাঁ, স্যার এটা। প্রথমটা, হ্যাঁ, প্রথমটা রেজাল্ট কত আসলো? 65.98। জি স্যার। এটা হচ্ছে আপনার 25 ইপোকে, তাই তো? জি স্যার। এর পরেরটা দেখি, পরেরটার স্ট্রাকচার অনেক, পরেরটা 3 ইপোকে আসছে 53, এটা বাদ দেন, পরেরটা আসেন, 10 ইপোক চালিয়েছেন বললেন, 10 ইপোকে আসছে 76। জি স্যার। তার মানে এটা চাললে আরো বাড়বে, তার মানে রেজাল্ট ঠিকই আছে, বইয়ের সাথে মোটামুটি মিলে যায়, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি স্ক্রিন অফ করতে পারেন। এই তো মোটামুটি উনি করেছেন, আমরা দেখলাম, আমার পিসিতে একটু সমস্যা করছে আসলে। এই চ্যাপ্টার মোটামুটি শেষ, আপনাদের কোনো কোয়েরি থাকলে বলেন। আমরা তো এই চ্যাপ্টার দেখলাম, আমরা আজকে যেটা দেখলাম চ্যাপ্টার 21, এটা কিন্তু বেশ বড় ডেটা সেট, এবং কালার ইমেজের জন্য 3টা চ্যানেল, সময় বেশি লাগবে স্বাভাবিকভাবে লার্ন করতে যে। তো ইমেজের যে বিষয়টা ছিল, ইমেজের হচ্ছে আমরা ডেটা সেট নিয়ে কাজ করেছিলাম না, এখানে আমাদের কিন্তু 2টা প্রজেক্ট, এবং আমরা ইমেজ অগমেন্টেশন থেকে মোটামুটি ভাবে একটা আইডিয়া পেয়ে গেছি যে ইমেজ নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, ঠিক আছে। তো এই চ্যাপ্টারে যদি কোনো কোয়েরি থাকে আমাকে বলতে পারেন। এরপরে আরেকটা চ্যাপ্টার আমরা দেখব, দিয়ে আমাদের ডিপ লার্নিং শেষ করব, সেটা হচ্ছে প্রিডিক্ট সেন্টিমেন্ট ফ্রম মুভি রিভিউজ। এটা আজকে না, এটা আরেকদিন, বেশি হয়ে যাবে। সেন্টিমেন্ট অ্যানালাইসিস করব,
যে মুভি রিভিউ এর ডেটা সেট থেকে IMDb, এরকম খুব পপুলার ডেটা সেট সেন্টিমেন্ট অ্যানালাইসিস এর জন্য। এটা আমরা সামনের দিন দেখবো।